সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মডার্ন স্কুল অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু থেকে এই পর্যন্ত মডার্ন স্কুলের সকল শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রীদের উপকারার্থে একের পর এক ক্লাস দিয়ে যাচ্ছেন এবং ছাত্রছাত্রীরা আমরা যতটুকু খবর নিই ছাত্রছাত্রীরা এই ক্লাসগুলি ইউটিউব থেকে অনলাইনে মডার্ন স্কুল অনলাইনে ঢুকে দেখলাম যে তারা ক্লাসগুলো চেক করছে এবং ক্লাসগুলো দেখতেছে, তারা উপকৃত হচ্ছে। অনেক ছাত্র অনেক কমেন্টস করছে এবং কি অনেক ছাত্র উপকৃত হয়েছে মনে করে এরকম একটা রিপোর্টও আমরা পেয়েছি। এবং ছাত্ররা বলতেছে স্যার আমাদের মোটামুটি ক্লাস না হইলেও কিছুটা আমাদের উপকার হচ্ছে। যারা অনলাইনে ঢুকতেছে এবং অনলাইনে ঢুকে ক্লাসগুলো দেখতেছে তাদেরকে ধন্যবাদ। আর যারা দুই একজন হয়তো বাকি রয়েছে তাদেরকে, যারা দেখতেছে তাদেরকে দেখার সেই সমস্ত সংবাদগুলো দেওয়ার জন্য আমরা ক্লাস টিচাররা তো দেখছি, ক্লাস টিচাররা ফোন করতেছি, আমরা ক্লাস টিচাররা বলতেছি, তারপরও দুই একজন বাকি থাকলে তাদেরকেও সব নিউজগুলো দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করব সেই চ্যাপ্টারটা হচ্ছে কারক বিভক্তি, বাংলা দ্বিতীয় পত্রের কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। চ্যাপ্টারটা একটু বড় বিধে আমি আগে বোর্ডে কিছু লিখে রাখছি, কারণ পুরাটা লিখতে গেলে হয়তো সময় হবে না, এই সুবাদে আমি লিখে রাখছি। প্রথমে আমার চ্যাপ্টারটার নাম হচ্ছে কারক ও বিভক্তি, সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। তাহলে কারক আছে, এখানে বিভক্তি আছে, এখানে সম্বন্ধ পদ আছে, এখানে সম্বোধন পদ আছে। কারক অর্থ যা ক্রিয়া সম্পাদন করে, কারক অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। কারকের সংজ্ঞা আমরা ছোটকাল থেকে জানি, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক হয় তাকে কারক বলে। তাহলে বাক্য অবস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক হয় তাকে কারক বলে। বিশেষণ সর্বনাম পদের যে সম্বন্ধ হয় তাকে কারক বলে। এখানে মনে রাখার দরকার হচ্ছে, যদি বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সাথে সম্পর্ক থাকে, অন্যান্য পদের যদি সম্পর্ক থাকে তাহলে কারক হবে, ক্রিয়াপদের সাথে সম্পর্ক না থাকলে কারক হবে না। যেমন সম্বন্ধ পদ ও সম্বোধন পদ কারক নয় কেন, এরকম একটা প্রশ্ন। সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ কারক নয় কেন? উত্তর হচ্ছে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদের সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, এই জন্য সেটা কারক নয়। এখন তাহলে এই সংজ্ঞার মধ্যে আমি সম্বন্ধ পদ আর সম্বোধন পদ কারক নয় কেন এটার উত্তর দিয়ে দিলাম। বাক্যস্থিত ক্রিয়াপদের সহিত সম্বন্ধ পদ এবং নাম পদের আর সম্বোধন পদের কোনো সম্পর্ক নাই বিধায় সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ কারক নয়। কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। আমরা এটা সবাই জানি। কর্তৃকারক বা কর্তাকারক একই নাম। কর্তৃকারক চিনতে হলে ক্রিয়াকে প্রশ্ন করা লাগবে কে বা কারা দ্বারা। ক্রিয়াকে যদি আমরা প্রশ্ন করি কে বা কারা, তাহলে যেই উত্তরটা পাবো সেটা কর্তৃকারক। ক্রিয়াকে যদি আমি প্রশ্ন করি কি বা কাকে, যে উত্তরটা পাবো সেটা কর্মকারক। ক্রিয়াকে যদি আমি প্রশ্ন করি কিভাবে, কিসের দ্বারা, তাহলে যে উত্তর পাবো সেটা হচ্ছে করণকারক। ক্রিয়াকে যদি আমি প্রশ্ন করি কাকে এবং সে উত্তরটা যদি সত্য ত্যাগ করে হয়, সত্য ত্যাগ করে, এইখানে কর্মকারকও কাকে আছে, সম্প্রদানকারকও কাকে আছে। কর্মকারকের শর্ত ত্যাগ করে অর্থ বোঝায় না, কিন্তু সম্প্রদানকারকের শর্ত ত্যাগ অর্থ বোঝায়। অর্থাৎ আমি ভিক্ষুককে ভিক্ষা দিলাম, এই যে ভিক্ষুককে কাকে দিলাম, ভিক্ষুকের ভিক্ষাটা একেবারে দিয়ে দিছি, ভিক্ষুকের আর আমি পাওয়ার মানসিকতা দিই নেই, সত্য ত্যাগ করে দিয়ে দিছি। হ্যাঁ, যদি আমি বলি দোফাকে কাপড় দাও, দোফাকে কাপড় আমি সত্য ত্যাগ করে দিই নাই, দোফা আবার আমাকে ফিরিয়ে দিবে, তাহলে তখন দোফাকে হবে কর্মকারক আর ভিক্ষুককে হবে সম্প্রদানকারক, সত্য ত্যাগ করে। অপাদানকারক, কোথা হতে, আমি যখন ক্রিয়াকে কোথা হতে দ্বারা প্রশ্ন করব তখন যে উত্তর পাবো সেটা হচ্ছে অপাদানকারক। অধিকরণকারক, ক্রিয়াকে যদি আমি প্রশ্ন করি কখন আর কোথায়, কখন কোন বিষয়ে, বিষয় মানে সাবজেক্ট, কোথায় ঘটনাটা হচ্ছে, কখন হচ্ছে এবং কোন বিষয়ে হচ্ছে, তখন এটা হচ্ছে অধিকরণকারক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইটুকু জিনিস মুখস্থ থাকা লাগবে। যদি আমি এটা এই চিহ্নগুলো যদি মুখস্থ রাখতে পারি তাহলে কারক নির্ণয় করতে আমার সহজ হবে। আর বিভক্তিগুলো আমার মুখস্থ থাকা লাগবে। আমি বিভক্তিগুলো সংক্ষেপে
যতটুকু আমাদের প্রয়োজন আমি সংক্ষেপে অতটুকু বিভক্তি দিচ্ছি। বিভক্তি 7 প্রকার। প্রথম আবার শূন্য বিভক্তি, প্রথম বিভক্তির আরেক নাম শূন্য বিভক্তি, স্বরেয়, শুধু স্বরেয় মানে কোনো বিভক্তি নাই। দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থ বিভক্তি কে, এটার অর্থ হচ্ছে নিমিত্ত জন্য, এই কে দ্বারা নিমিত্ত অর্থ অর্থাৎ জন্য অর্থ বোঝায়, কিসের জন্য কার জন্য জিনিসটা আনতেছে এরকম অর্থ বোঝায়। পঞ্চম বিভক্তি হতে থেকেছে, ষষ্ঠী বিভক্তি র এর, সপ্তম বিভক্তি এ অ তে, সপ্তম বিভক্তির আরেক নাম হচ্ছে এ বিভক্তি। তাহলে শূন্য বিভক্তির আরেক নাম প্রথম বিভক্তি আর সপ্তম বিভক্তির আরেক নাম হচ্ছে এ বিভক্তি। তাহলে এইগুলো আমার বিভক্তি, এই বিভক্তিগুলো আমার মুখস্থ থাকা লাগবে। প্রিয় শিক্ষার্থী, এই বিভক্তিগুলো মুখস্থ করা লাগবে আর তোমার এই 6 প্রকার কারকের এই চিহ্নগুলো মুখস্থ করা লাগবে। এটা যদি তোমার মুখস্থ হয় তুমি কারক নির্ণয় করতে সহজ হয়ে যাবে। এখন আমরা এই বললাম কারক, এটা দেখালাম, আমি একটা উদাহরণের মাধ্যমে কারকটা চিনাব। বাবা বাড়িতে ঘর হতে নিজ হাতে ভিক্ষুককে ভিক্ষা দিলেন। আমি একটা উদাহরণ লিখছি, দেখো, বাবা বাড়িতে ঘর হতে নিজ হাতে ভিক্ষুককে ভিক্ষা দিলেন। তাহলে এখানে ক্রিয়াপদ হচ্ছে দিলেন। দিলে আমি আগে ক্রিয়া আইডেন্টিফাই করা লাগবে। ক্রিয়া যদি আমার চিহ্নিত হয়, ক্রিয়া যদি নির্দিষ্ট হয়, আমি যদি ক্রিয়াকে নির্দিষ্ট করতে পারি তাহলে আমি কারক নির্ণয় করতে পারবো। তাহলে এই বাক্যে বাবা বাড়িতে ঘর হতে নিজ হাতে ভিক্ষুককে ভিক্ষা দিলেন, এই দিলেনটা আমার ক্রিয়া, যা দ্বারা কোনো কিছু করা, যাওয়া, হওয়া, খাওয়া, নেওয়া, দেওয়া ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় ক্রিয়া। এই দিলেনটা ক্রিয়া। এই দিলেনকে আমি এখন প্রশ্ন করব কে দিলেন, তাহলে আমি উত্তর পাবো বাবা। তাহলে বাবা আমার কর্তৃকারক, 1 নম্বর দিয়ে দিলাম। তাহলে আমি প্রশ্ন করলাম কি দিলেন, ভিক্ষা দিলেন, তাহলে ভিক্ষা আমার 2 নম্বর কর্মকারক। আমি প্রশ্ন করলাম কিভাবে দিলেন, নিজ হাতে, হাত দ্বারা, তাহলে এটা 3 নম্বর। কিভাবে দিলেন, নিজ হাতে অথবা হাত দ্বারা, এটা 3 নম্বর কর্মকারক। সম্প্রদান কাকে দিলেন, তাহলে ভিক্ষুককে, এটা সম্প্রদানকারক, কাউকে সত্য ত্যাগ করে দান করছে, ভিক্ষুকের ভিক্ষাটা সত্য ত্যাগ করে দান করছে, এই জন্য এটা সম্প্রদানকারক। এরপরে কোথা হতে দিলেন, ঘর হতে, তাহলে অপাদানকারক গেল। কোথায় দিলেন, বাড়িতে, অধিকরণকারক গেল। তাহলে আমার কারক আমি 6 প্রকার চিনলাম। একটা উদাহরণের মাধ্যমে, বাবা বাড়িতে, বাবা হচ্ছে কর্তৃকারক, কি দিলেন, ভিক্ষা দিলেন কর্মকারক, কিভাবে দিলেন, নিজ হাতে, এটা হচ্ছে কর্মকারক। তারপরে কাকে দিলেন, ভিক্ষুককে দিলেন, এটা সম্প্রদানকারক। কোথা হতে দিলেন, ঘর হতে, কোথায় দিলেন, বাড়িতে, অধিকরণকারক, অপাদানকারক, অধিকরণ ক্রমান্বয় হয়ে গেল। আমার এই কারকের মোটামুটি প্রাথমিক পর্যায়ে স্টেজটা শেষ হলো, প্রাথমিক স্টেজ। এখন আমি যাব কারকের বিস্তারিত আলোচনায়। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, এখন আমি যাব কর্তৃকারকের প্রকারভেদ। কর্তৃকারকের কর্তা 4 প্রকার অথবা কর্তৃকারক 4 প্রকার, যেভাবে প্রশ্নটা হয়। কর্তৃকারকের কর্তা 4 প্রকার অথবা কর্তৃকারক 4 প্রকার। আসলে কর্তৃকারকের কর্তাকারক। এখন 1 নম্বর হচ্ছে মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, বেতিহার কর্তা। মুখ্য কর্তা, যে কর্তা নিজে নিজে কাজ শেষ করে তাকে বলা হয় মুখ্য কর্তা। প্রযোজক কর্তা, যে কর্তা অন্যের দ্বারা কাজ করা তাকে বলা হয় প্রযোজক কর্তা। আর প্রযোজ্য কর্তা, যে কর্তা
অন্যের কারণে নিজে কাজ করে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। আর ব্যতিহার কর্তা একাধিক কর্তা যখন একই কাজ করে, কেউ কাউকে করায় না, সবাই করে, তাকে বলা হয় ব্যতিহার কর্তা। যেমন মুখ্য কর্তা, আমি উদাহরণ দিচ্ছি, শিক্ষক পড়েন, তাহলে শিক্ষক পড়ে, শিক্ষক একা একা পড়ে, নিজে নিজে করে, এই পড়ার কাজটা শিক্ষক একা একা করে। এখন যদি আমি বলি তাহলে শিক্ষক হচ্ছে মুখ্য কর্তা, আমি যদি বলি শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়ান। এখন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়ান, এই একটা উদাহরণ দিচ্ছি। আগে বলছিলাম শিক্ষক পড়েন অথবা ছাত্র পড়েন, তাহলে ছাত্র মুখ্য কর্তা অথবা শিক্ষক মুখ্য কর্তা। আমি যদি বলি নাসিমা পুত্তলে, নাসিমা মুখ্য কর্তা। আমি যদি বলি মুষলধারে বৃষ্টি পড়ে, বৃষ্টি নিজে নিজে পড়ছে, কারো হেল্প লাগে নাই, এখানে বৃষ্টিটা হচ্ছে মুখ্য কর্তা। বোঝা লাগবে, মুষলধারে বৃষ্টি পড়ে, বৃষ্টি কি পড়ে এটা প্রশ্ন এইভাবে না, যে পড়ে সে নিজে নিজে পড়ে, কারো হেল্প লাগে না, এই জন্য বৃষ্টিটা হচ্ছে মুখ্য কর্তা। শিক্ষক পড়েন, নিজে নিজে পড়েন। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়ান, শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা আর ছাত্র হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে ছাত্র হচ্ছে প্রযোজ্য কর্তা আর শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে আমি একসাথে শিক্ষক ছাত্রদের পড়ান, কে পড়ে? আসলে ব্যাকরণটা পড়ে ছাত্ররা, পড়ায় কে? শিক্ষক। শিক্ষকের প্ররোচনায়, শিক্ষকের প্রেরণায় ছাত্ররা করতেছে, কাজটা করতেছে। তাহলে ছাত্র করে, এই জন্য ছাত্র হচ্ছে প্রযোজ্য কর্তা, আর শিক্ষক পড়ায়, এই জন্য শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা। এখন এই একটু ডিয়ার লার্নার্স, এর বাহিরে আমরা পরবর্তী ধাপের জন্য একটু আগাই রাখছি। এই পড়াটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, যে ক্রিয়াটা প্রযোজক কর্তার দ্বারা সাধিত হয়, এটা প্রযোজক ক্রিয়া। আর এটার নাম হচ্ছে কর্ম। কি পড়ান? ব্যাকরণ। আমরা কি দ্বারা প্রশ্ন হলো কর্ম, এটাকে বলা প্রযোজক ক্রিয়ার কর্ম। আমরা এখন দরকার না এটা, এটা পরের ধাপের কর্মকারকের ধাপের বিষয়, তারপরে বলে রাখলাম। ব্যতিহার কর্তা, একাধিক কর্তা যখন এক কাজ করে, যেমন আমি বলি বাগে মহিষে এক ঘাটে জল খায়। বাঘেও খায়, মহিষও খায়, কেউ কাউকে খাওয়ায় না, বাঘেও খায়, মহিষও খায়। তো সুতরাং একাধিক কর্তা যখন একই কাজ করে, জল খাওয়ার কাজটা বাঘেও খায়, মহিষও খায়। যেমন রাজায় রাজায় লড়াই, এই রাজা ওই রাজা, দুই রাজায় লড়াই। আমি উদাহরণটা এভাবে বলি, শিক্ষক ও ছাত্র ব্যাকরণ পড়ে, শিক্ষকও পড়ে, ছাত্রও পড়ে, কেউ কাউকে পড়ায় না, তাহলে শিক্ষক ও ছাত্র ব্যাকরণ পড়ে। তখন শিক্ষক ছাত্র হচ্ছে ব্যতিহার কর্তা, এটাকে বলা ব্যতিহার কর্তা। প্রিয় ছাত্ররা, আমরা যদি এখানে প্রশ্ন করি যে মা শিশুকে দুধ খাওয়ান, তাহলে মা প্রযোজক কর্তা, শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। আচ্ছা, গেল আমার কর্তাকারকের প্রকারভেদ গেল। এখন আমি কর্মতে যাচ্ছি। কর্মকারক, কর্মকারকে আমার যাওয়ার আগে, কর্মকারক প্রকারভেদে যাওয়ার আগে কর্ম কত প্রকার এটা জানবো। কর্ম দুই প্রকার, এক মুখ্য কর্ম আর দুই হচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্ম আর গৌণ কর্ম, বাবা আমাকে একটি কলম দিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কর্ম দুই প্রকার বলছি, একটা মুখ্য কর্ম, একটা গৌণ। মুখ্য মানে প্রধান, মেইন, আর গৌণ মানে একটু প্রধানের সাইড একটু কম, অপ্রধান। এখন বাবা আমাকে একটি কলম দিলেন, দিলেনটা ক্রিয়া, আমি জানি ক্রিয়া কারক চিনতে হলে ক্রিয়া লাগে, তাহলে দিলেন। তুমি প্রশ্ন করো কে দিলেন? বাবাটা কর্তাকারক, এটা শেষ। আমরা কর্ম বাইর করতেছি, কাকে দিলেন? কর্ম বাইর করতে হলে কাকে এবং কি দ্বারা প্রশ্ন করতে, কাকে দিলেন? আমাকে দিলেন। কি দিলেন? কর্ম। তাহলে আমি দুইটা কর্ম পাইলাম, দুইটা কর্ম পাইলাম। হ্যাঁ,
দুইটা কর্ম পাইলাম, একটা কি দিলেন, কলম দিলেন, কাকে দিলেন, আমাকে, তাহলে দুইটা কর্ম আমি পেয়ে গেছি। তো দুইটা কর্মের মধ্যে একটা দেখো বস্তুবাচক, এই কলমটা হচ্ছে বস্তুবাচক, এটাকে বলা হয় মুখ্য কর্ম, আর আমাকে হচ্ছে ব্যক্তিবাচক, এটাকে বলা হয় গৌণ কর্ম। তাহলে একই বাক্যে যদি একাধিক কর্ম থাকে, এই একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক, একটা ব্যক্তিবাচক হয় একটা বস্তুবাচক হয়, তখন বস্তুবাচকটাকে বলা হয় মুখ্য কর্ম আর ব্যক্তিবাচকটাকে বলা হয় গৌণ কর্ম। এখন এখানে নোয়াখালী মার্কে একটা প্রশ্ন হতে পারে যে স্যার যদি দোনোটা বস্তুবাচক হয় অথবা দোনোটা ব্যক্তিবাচক হয়, একই বাক্যে দুইটা কর্ম হয় থাকলেও ঠিক, দোনোটা ব্যক্তিবাচক অথবা দোনোটা বস্তুবাচক হলে তখন কি হয়? তখন কর্মকারকের প্রকারভেদে যাব। প্রথমটা উদ্দেশ্য কর্ম, পরেরটা বিধেয় কর্ম, আমরা একটু পরে যাবো এটা। আচ্ছা গেল। তাহলে এই এখন ক্রিয়াটা কি? ক্রিয়াটাকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া। দুইটা কর্ম যে বাক্যে আছে, যে ক্রিয়ার দুইটা কর্ম আছে, এটাকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া। আচ্ছা, তাহলে এখন আমরা কর্মকারকের প্রকারভেদে যাচ্ছি। কর্মকারক চার প্রকার। এক, সকর্মক ক্রিয়ার কর্ম, প্রযোজক ক্রিয়ার কর্ম, সমধাতুজ কর্ম, উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম। সকর্ম ক্রিয়ার কর্ম যেমন আমি যদি বলি নাসিনা ফুল তোলে, এখন নাসিমা ফুল তোলে, এই নাসিমা নিজে নিজে কাজটা করে, এটার নাম হচ্ছে নাসিমা হচ্ছে কর্তা। আমরা জানি নাসিমা মুখ্য কর্তা। এখন কথা আমার কর্তা নিয়ে না, আমার কর্ম নিয়ে কথা। তোলাটা হচ্ছে ক্রিয়া, যে ক্রিয়ার আগে কর্ম আছে, যে ক্রিয়ার সাথে কর্ম আছে, ওই ক্রিয়াটাকে বলা সকর্ম ক্রিয়া, ক্রিয়াটাকে বলা সকর্ম ক্রিয়া। আর কর্মটাকে বলা এখানে ক্রিয়া কোনটা? তোলে। কি তোলে? কি দ্বারা প্রশ্ন করলে কর্ম, কি তোলে? ফুল তোলে, ফুলটা হচ্ছে কর্ম, এই ফুলটা হচ্ছে কর্ম। তাহলে কর্মটাকে বলা হয়, কর্মটার কারণে ক্রিয়াটাকে বলা হয় সকর্ম ক্রিয়া, আর কর্মটাকে বলা হয় সকর্ম ক্রিয়ার কর্ম, সকর্ম ক্রিয়ার কর্ম। আমরা ওই সময় কর্তৃকারকের কর্তা চার প্রকারে বলছিলাম যে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়ান। আমরা ওই উদাহরণটা না দিই, পাশাপাশি একটা উদাহরণ দিচ্ছি। মা একই শিশুকে দুধ খাওয়ান। এখন খাওয়ানোটা ক্রিয়া, তাহলে কে খাওয়ান? মা খাওয়ান। কে খায়? শিশু খায়। অথবা মা শিশুকে চাঁদ দেখান। কে দেখায়? মা দেখায়। কে দেখে? শিশু দেখে। তাহলে মা হচ্ছে প্রযোজকর্তা, শিশু হচ্ছে প্রযোজ্যকর্তা, আর ক্রিয়াটার নাম হচ্ছে প্রযোজক ক্রিয়া। আর কর্মটাকে বলা হয় প্রযোজক ক্রিয়ার কর্ম, প্রযোজক ক্রিয়ার কর্ম, প্রযোজকর্তা প্রযোজ্যকর্তা, আর এটার নাম হচ্ছে প্রযোজক ক্রিয়া। আর কর্মটাকে বলা হয় প্রযোজক ক্রিয়ার কর্ম। কি খাওয়া? দুধ খাওয়া। সমধাতুজ কর্ম, এটা মোর এন্ড মোস্ট ইম্পর্টেন্ট। সমধাতুজ কর্ম, একই বাক্যে যখন ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে সৃষ্টি হয় তখন এটাকে বলা হয় সমধাতুজ কর্ম। যেমন আমি এক কঠিন ঘুমিয়েছি। ডিয়ার পিউপিলস, ঘুমিয়েছি শব্দটা ক্রিয়া, ঘুমিয়েছি শব্দটা ক্রিয়া। এই ঘুমিয়েছি ক্রিয়া, এটার ধাতু যদি আমি ক্রিয়ার মূলকে ধাতু বলে, এটার ধাতু হচ্ছে ঘুম, আর ঘুমটা হচ্ছে কর্ম। এই ঘুমটা ধাতু হচ্ছে ঘুম, এটা ধাতু পরিবর্তন হয় না। তাহলে যে বাক্যে ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে সৃষ্টি, দুটোটা ধাতু হচ্ছে ঘুম, তাহলে ক্রিয়া ঘুম থেকে সৃষ্টি, কর্ম ঘুম থেকে সৃষ্টি, এইটাকে বলা হয় সমধাতুজ কর্ম। এই কর্মটাকে বলা হয় সমধাতুজ কর্ম। যেমন আমি এক ভালো খাওয়া খেয়েছি, ভালো খাওয়াটা হচ্ছে কর্ম, খেয়েছিটা হচ্ছে ক্রিয়া, দুটোটা ধাতু হচ্ছে খা ধাতু। এরপরে বলতে এমন সুখের মরণ কে মরিতে পারে, মরণটা হচ্ছে কর্ম, মরিতে হচ্ছে ক্রিয়া, দুটোটা ধাতু হচ্ছে মর ধাতু। ডিয়ার লার্নার্স, আমার কাজ এই পর্যন্ত। এরপরে হচ্ছে আমি
যাচ্ছি উদ্দেশ্য কর্ম ও বিধেয়। আমি আগে বলছিলাম একই বাক্যে যদি একাধিক কর্ম থাকে, দুইটা কর্ম থাকে, একটা বস্তুবাচক হয়, একটা ব্যক্তিবাচক। বস্তুবাচকটাকে বলছিলাম আমরা মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচকটাকে বলছিলাম গৌণ কর্ম। এখন প্রশ্ন হচ্ছিল, ওই সময় বলছিলাম যদি দুটোটা বস্তুবাচক হয় অথবা দুটোটা ব্যক্তিবাচক হয় তখন কি হয়। যেমন দুধকে মোরা দুগ্ধ বলি, তাহলে দুধকে মোরা কি বলি, তোমরা আমি কি দ্বারা প্রশ্ন করে ফেলছি, তাহলে দুটোটা কর্ম পেয়ে গেছি। দুধকে মোরা দুগ্ধ বলি, বলিটা যদি ক্রিয়া হয় তাহলে কে মোরা কি বলি, দুটোটা কর্ম। অথবা ছেলেকে মোরা বেটা বলি, হলুদকে মোরা হরিদ্রা বলি, তাহলে এই দুধকে হচ্ছে উদ্দেশ্য কর্ম, এটা হচ্ছে বিধেয় কর্ম। তাহলে আগেরটা উদ্দেশ্য, পরেরটা বিধেয়। বলছিলাম দুইটা যদি বস্তুবাচক হয়, দুইটা যদি ব্যক্তিবাচক হয় তখন কি হয়, প্রথমটা হচ্ছে উদ্দেশ্য কর্ম, পরেরটা হচ্ছে বিধেয় কর্ম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কর্মকারক পর্যন্ত মোটামুটি এখানে শেষ করলাম। এরপরে আমরা যাচ্ছি করণ কারকে। করণ কারক কাকে বলে? করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপকরণ। যে জিনিসটা দিয়ে কাজটা করা হয় তাকে বলা হয় করণ কারক। যেমন মার্কার দিয়ে লিখি, মার্কার হচ্ছে উপকরণ। আমি চোখ দ্বারা দেখি, চোখ হচ্ছে উপকরণ। চশমা দ্বারা দেখি, চশমা হচ্ছে উপকরণ। আমি হাত দ্বারা লিখি, হাত হচ্ছে উপকরণ। আমি আঙ্গুল দ্বারা ইশারা করি, আঙ্গুল হচ্ছে উপকরণ। এগুলো হচ্ছে করণ কারক। যেমন শিকারী বিড়াল ঘুপে চিনা যায়, কি দ্বারা চিনা যায়? ঘুপ দ্বারা চিনা যায়। তারপর আমরা বল খেলি, আমরা কি দ্বারা খেলি? বল দ্বারা খেলি। অনেকেরা হয়তো বল শব্দটা, আমরা বল খেলি, বলের নিচে দাগ, এটা হয়তো কি কোন কারক দিয়ে দিবে, এটা হয়তো কর্মকারক দিয়ে দিবে। না, এটা করণ কারক। আমরা বল দ্বারা খেলি, কি খেলি সেটা নাই। ফুটবল খেলি অথবা ভলিবল খেলি, হ্যান্ডবল খেলি, ক্রিকেট খেলি, ওটা নাই। তাহলে আমরা বল খেলি, বলের নিচে দাগ, এটা করণ কারক। তারপরে লোকটি জাতিতে বৈষ্ণব, অর্থাৎ সে যে বৈষ্ণব কিভাবে চিনছি? জাত দ্বারা। লোকটি জাতে মুসলমান, জাতের নিচে দাগ, এটা করণ কারক। তাহলে জাতিতে, তাহলে এটা হচ্ছে বিভক্তি। কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। করণ কারকের সপ্তমী বিভক্তি। আমরা বিভক্তিও চিনা লাগবে। হ্যাঁ, এরপরে সম্প্রদান কারক, কাউকে সত্য ত্যাগ করে কিছু দান করে ফেলা, কাউকে সত্য ত্যাগ করি। যেমন ধরো ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, ভিক্ষুকের একবারে ভিক্ষাটা দিয়ে দিছে। এটা এমন নয় যে আমি হে ভিক্ষুক, আমি আবার গরিব বলে তুই আমার ফিরিয়ে দিস, এরকম কোনো সত্য থাকে না। সুতরাং ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, একবারে দিয়ে দেওয়া, এটা সম্প্রদান কারক। কাউকে সত্য দেওয়া, সৎ পাত্রে কন্যাদান করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে চমৎকার একটা কথা আছে, সৎ পাত্রে কন্যাদান করা। সৎ পাত্রে কন্যাদান করা, সৎ পাত্রের নিচে দান। কন্যাকে বাবা একবারে সত্য ত্যাগ করে দান করেন কিনা, এটা নিয়ে প্রশ্ন আছে। যেমন হিন্দু ধর্মতে কন্যাকে বাবা সত্য ত্যাগ করে দান করে দেয়, এই জন্য সৎপাত্রে কন্যাদান, সৎপাত্রের নিচে দান, এটা সম্প্রদান কারক। কিন্তু মুসলমানরা কন্যাকে সত্য ত্যাগ করে দান করে না। ওনারা মুসলমানরা সত্য দিয়ে দেয়, 5 লক্ষ টাকা কাবিন, তারপর আমার মেয়েকে এটা করানো লাগবে, ওইটা করানো লাগবে, আমার মেয়েকে শহরে রাখা লাগবে, অনেক সত্য মত দিয়ে দেয়। সত্যগুলো হচ্ছে সত্য ত্যাগ করে দেয় না, একেবারে দেয় না, বাপের আবার অধিকার থেকে যায়। হ্যাঁ, তো এটার নাম আমরা মুসলমান ধর্ম হিসেবে আমরা এটার সম্প্রদান কারক দেব না, দিতে পারি না। আমরা দিতে পারি এটা কর্মকারক। কিন্তু আমাদের দেশ এখনো ওইভাবে আধুনিকায়ন হয় নাই। আমরা যে বইটা পড়ছি এই বইটাতে এখনো সৎপাত্রে কন্যাদান সম্প্রদান কারক আছে। সুতরাং আমরা পরীক্ষা সম্প্রদান কারক দেবো, তো মাথায় দিয়ে দিলাম এটা কর্মকারক। আমরা পরীক্ষা আসলে সম্প্রদান কারক দেব, তবে এটা কর্মকারক। আচ্ছা, সমিতিতে চাঁদা দাও। সমিতিতে চাঁদা একবারে দিয়ে দেয়, এটা পায় না। হ্যাঁ, সমিতিতে যে লোকেরা যে টাকা জমা রাখে, এটা চাঁদা না, এটা হচ্ছে সঞ্চয়। সমিতির লোকেরা কোথাও যাচ্ছে, এলাকাতে কিছু টাকা পয়সা উঠাইলো, এটা চাঁদা। এই চাঁদা দেওয়াটা হচ্ছে সম্প্রদান করা, একবারে দিয়ে দিল। তাহলে সমিতিতে চাঁদা দেওয়া, সৎ পাত্রে কন্যাদান করা, অন্ধহীন আর কি জানি মৃতজনকে দেও প্রাণ। মৃতজনের প্রাণ দেওয়া মানে কি? অসুস্থ লোকের সেবা করা। তারপর অন্ধজনে দেও আলো, অন্ধ মানুষের আলো কিভাবে দিবে, অর্থাৎ অশিক্ষিতরে শিক্ষা দেওয়া, এগুলো একবারে দিয়ে দেওয়া, এটা সম্প্রদান কারক। এরপরে একটা স্পেসিফিক একটা উদাহরণ আছে, অপাদান কারক একদম উপর দিয়া, বইতে তোমরা খুললে পাবা। সম্প্রদান কারক লাস্ট, সেখানে হচ্ছে বেলা যে পড়ে এলো জলকে চল। বেলা যে পড়ে এলো, আমি বাক্যটা, বেলা যে পড়ে এলো জলকে চল। এই বাক্যটার এখানে জলকে নিচে দাগ থাকবে। এটা কোন কারকে, কোন বিভক্তি? আমরা কিছু কিছু জিনিস আমরা বলি যে
নিমিতাত্ত্বে আমরা কিছু কিছু জিনিস বলি যে নিপাতনে সিদ্ধ, অর্থাৎ এগুলো অর্থ কি বিশেষ নিয়ম, অর্থাৎ যখন কোনো নিয়ম পাওয়া যাচ্ছে না তখন এটা নিপাতনে সিদ্ধ হয়, এটা বিশেষ নিয়ম সাধিত হয়। এখন এখানে বেলা যে পড়ে এলো জলকে চল, মানে আগেকার মহিলারা সন্ধ্যা সূর্য যখন অস্তমিত হয় তখন সব মহিলারা একসাথে নদীতে জলের জন্য যেত, একজন একজনকে ডাকতো, পুরুষেরা বাজারে চলে গেছে অথবা পুরুষরা মসজিদে চলে গেছে জলের জন্য সবাই যাও। আমরা ছোটকালে দেখতাম যে মহিলারা ওই গ্রামের এক প্রান্তে একটা টিউবওয়েল ছিল, ওই টিউবওয়েলে সন্ধ্যা যখন সূর্য ডুবে ডুবে তখন পুরুষেরা বাজারে অথবা মসজিদে চলে যেত নামার জন্য, আর সকল মহিলারা একসাথে জলের জন্য যেত, একজন একজনে ডাকতো বেলা যে পড়ে এলো, বেলা শেষ হয়ে গেছে, জলকে চল, জলের জন্য চল। জলকে এই কে দ্বারা নিমিত্ত অথবা জন্য বোঝা, আমি চতুর্থী বিভক্তি বলছিলাম, নিমিত্ত এবং জন্য বোঝা, এই কে দ্বারা চতুর্থী বিভক্তি, জলের জন্য চল, বেলা শেষ হয়ে গেছে জলের জন্য চল। তো এই জলকে দিয়ে তাহলে সম্প্রদান কারক চতুর্থী বিভক্তি কোন সূত্রমূত্র ছাড়া, এটা চতুর্থী বিভক্তি সম্প্রদান কারক গেল। আমার সম্প্রদান কারক অপাদান কারকে দেখো, অপাদান কারকে কোথা হতে দ্বারা প্রশ্ন করবো আমরা, কোথা হতে, তাহলে কোথা হতে দ্বারা যখন প্রশ্ন করবো এখানে কি থাকবে, বিচ্যুত থাকবে, গৃহীত থাকবে, জাত থাকবে, বিরত থাকবে, দুর্বৃত থাকবে, রক্ষিত থাকবে, আরম্ভ থাকবে, ভীত থাকবে, ভয় অথবা ডর এই জাতীয় শব্দগুলো থাকলে এটা সম্প্রদান কারক, এবং আরম্ভ এবং শুরু থাকলে এটা সম্প্রদান কারক, বিচ্যুত থাকলে সম্প্রদান, গৃহীত থাকলে, জাত থাকলে, বিরত থাকলে সম্প্রদান, যেমন গাছ থেকে পাতা পড়ে এটা বিচ্যুত, শক্তি থেকে, শক্তি মানে কি ঝিনুকের মধ্যে মুক্তা হয়, কারণ মুক্তাটা কোথায় গৃহীত থাকে, ঝিনুকের মধ্যে, জাত জমি থেকে ফসল পায়, ফসলটা জমিনের জাত, খেজুর রসে গুড় হয়, গুড়টা হচ্ছে খেজুর রসের জাত, বিরত পাপে বিরত হোক, পাপ হতে বিরত হোক, দূরীভূত দেশ থেকে পঙ্গপাল চলে গেল, পঙ্গপাল ফড়িংয়ের মতো একটা পোকা যেটার আক্রমণে ফসল নষ্ট হয়, বর্তমানে এটা আফ্রিকা মহাদেশ হইতে শুরু করে ভারত পর্যন্ত এসে গেছে। তারপরে কই দূরীভূত দেশ থেকে পঙ্গপাল চলে গেল, রক্ষিত বিপদ থেকে বাঁচাও বাঁচাও, বাংলা ছায়াছবিতে মাঝে মাঝে দেখবা বাঁচাও বাঁচা করে চিৎকার, বিপদ থেকে বাঁচাও, আরম্ভ সোমবার থেকে পরীক্ষা শুরু, ডিয়ার ফিউফিল শোনো, সোমবার থেকে পরীক্ষা শুরু, এমনি সোমবার মঙ্গলবার বুধবার যে কোনো বার, যে কোনো সময়, যে কোনো টাইম থাকলে এটা হচ্ছে অধিকরণ কারক, কিন্তু যখন ওই বাক্যে আরম্ভ আর শুরু থাকে তখন অপাদান কারক হয়। ভীত, ভয় আর ডর থাকলে এটা অপাদান কারক। আমি কি ডরাই সখী ভিখারি রাগ হবে, এই ডরাই শব্দটা আছে, রাঘবের নিচে দাগ, রাগ হবে, তাহলে কোন কারক, অপাদান কারকে সপ্তমী বিভক্তি। আমি কি ডরাই সুখী, ডরাই শব্দটা আছে, এটা অপাদান কারক, ভয় আর ডর থাকলে অপাদান কারক, চোখ বন্ধ করে দাগে দিবা বাস। তারপরে বাবাকে বড্ড ভয় পায়, বাঘকে ভয় পায় নাকি, এই ভয় শব্দটা থাকলে দাগ দেখবা যেখানে থাকো, শুধু বিভক্তিটা আইডেন্টিফাই করবা, অপাদান কারক। কথা শেষ, আমরা এখন যাচ্ছি অধিকরণ কারকে। অধিকরণ কারক, অধিকরণ কারক আমার বোর্ডে যাওয়া লাগবে আবার। অধিকরণ কারক, অধিকরণ কারক প্রধানত আবার তিন প্রকার। এক, ভাবাধিকরণ, আধারাধিকরণটি আগে, ভাবাধিকরণ, আধারাধিকরণ, কালাধিকরণ। তাহলে আমি তিন প্রকার বললাম, ভাবাধিকরণ, আধারাধিকরণ আর কালাধিকরণ। ভাবাধিকরণের উদাহরণ দুইটায়, সূর্যাস্তে আলো দূরীভূত হয়, সূর্যাস্তে আলো দূরীভূত হয়, কামনায় শোক মন্দীভূত হয়।
সূর্যাস্তে আলো দ্রবীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়। এই সূর্যাস্তেও ভাবাদিকরণ, কান্নায়ও ভাবাদিকরণ। এখন কথা হচ্ছে সূর্যাস্তে এ বিভক্তি আছে, এ মানে সপ্তমী বিভক্তি, কান্নায় অবিভক্তি অন্তস্থীয় আছে, এটাও সপ্তমী বিভক্তি। তাহলে সূর্যাস্তে আলো দ্রবীভূত হয়, অথবা আমি দিলাম সূর্য উদয়ে অন্ধকার দ্রবীভূত হয়। একই, সূর্য উদয় হইলে অন্ধকার দ্রবীভূত হবে। তাহলে সূর্য উদয়ে সূর্যাস্তে কান্নায়, দেখো এখানে সবসময় সপ্তমী বিভক্তি হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ভাবে সপ্তমী। তাহলে ভাবাদিকরণে সবসময় সপ্তমী বিভক্তি হয় বিধায় এটার নাম হচ্ছে ভাবে সপ্তমী। কালাদিকরণ কাকে বলে? কাল মানে সময়, যে কোনো সময় উল্লেখ থাকলে, যেমন সকাল 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, 3 ঘন্টা যাবত সকাল থেকে আমরা এখানে বসে রয়েছি, সন্ধ্যা পর্যন্ত আমরা বসে রয়েছি, শুক্রবার থেকে আমরা অপেক্ষা করতেছি। তারপরে যে কোনো দিন, সময়, ঘন্টা বা মাস, ঋতু, বছর, যে কোনো সময় উল্লেখ থাকলে এটা কালাদিকরণ। যেমন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 71 নিয়েছে কালাদিকরণ। 1982 সালে আমার জন্মগ্রহণ করছি, 1982 নিয়েছে কালাদিকরণ। তারপরে হচ্ছে আমি যদি বলি যে কি হয়েছে, শুক্রবার সরকারি ছুটির দিন, শুক্রবার নিয়েছে এটা কালাদিকরণ। কিন্তু ডিয়ার শিক্ষার্থী, আমি আগে বলছিলাম যে যদি সেই বাক্যে আরম্ভ আর শুরু না থাকে, যদি বলি আমি 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ শুরু, তাহলে শুরু থাকলে সেটা 1971 নিষেধাজ্ঞা অপাদান কারণ হয়ে যাবে। তাহলে আরম্ভ আর শুরু থাকলে অপাদান কারণ, আর না হলে কালাদিকরণ। তাহলে এখন গেছে কালাদিকরণ শেষ। ও আধারাদিকরণ, আধার মানে ক্রিয়া উৎস, এটা আবার 3 ভাগে বিভক্ত। এটা আবার 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার হচ্ছে ঐকদেশিক, অভিব্যাপক আর বৈষয়িক। ঐকদেশিক, অভিব্যাপক আর বৈষয়িক। ঐকদেশিক কাকে বলা হয়? বিশাল দেশের একটা জায়গায়, অর্থাৎ আধার, ক্রিয়ার আধারটা, উৎসটা কোথায়? বিশাল দেশের একটা জায়গা। আমি যদি বলি টেবিলের উপর মার্কারটা, তাহলে পুরো টেবিলের উপরে মার্কার না, টেবিলের একটা অংশ মার্কার, এটা বলা ঐকদেশিক। যেমন যদি বলি আকাশের চাঁদ আছে, পুরো আকাশে কিন্তু চাঁদ নাই, আকাশের কিছু অংশে চাঁদ আছে, তাহলে এটা ঐকদেশিক। আমি যদি বলি কি কয় জানি পুকুরে মাছ আছে, পুরা পুকুরে কিন্তু মাছ থাকে না, নদীতে মাছ আছে, পুরা নদীতে মাছ থাকে না, কিছু কিছু জায়গায় মাছ আছে, এটা ঐকদেশিক। বনে বাঘ আছে, পুরা বনে বাঘ থাকে না, এটা ঐকদেশিক। আমি যদি বলি আমার মুখমণ্ডলে চোখ আছে, আমার পুরা মুখমণ্ডলে চোখ থাকবে না, যদি পুরা মুখমণ্ডলে চোখ হইতে এটা ফেঁসার মতো লাগে, ফেঁসারও পুরা মুখের চোখ থাকে না, কিছু কপাল থাকে। তো আচ্ছা গেছে। তারপরে এটার নাম হচ্ছে ঐকদেশিক, মানে একদেশিক, দেশের একটা জায়গায় আছে, বিশাল দেশের একটা জায়গা আছে, ঐকদেশিক। আবার সামীপ্য অর্থে, মানে নিকটে, সামীপ্য মানে কি নিকটে অর্থ বুঝাইতেও ঐকদেশিক হয়। ঐকদেশিক অধিকরণ, যেমন রাজার দুয়ারে হাতি বাঁধা, দুয়ারের নিকটে, দরজাতে তো আর হাতি বাঁধা থাকে না, দরজার নিকটে, নিকট বুঝাইতে সামীপ্য অর্থে ঐকদেশিক অধিকরণ হয়। অভিব্যাপক, ঐকদেশিক বলছিলাম বিশাল দেশের একটা জায়গায় ঐকদেশিক, আর পুরা দেশ ব্যাপী হইলে এটা অভিব্যাপক। যেমন আমি বলছিলাম টেবিলের উপরে মার্কার, পুরা টেবিলে নাই, এটা ঐকদেশিক। আমি যদি বলি টেবিলে কালো রং আছে, তাহলে পুরো টেবিলে কালো রং আছে, ব্যাপক আকারে আছে, এটার নাম হচ্ছে অভিব্যাপক।